সুপ্রিম কোর্ট বলছে না হাইকোর্ট বলছে, কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হাইকোর্ট মাঝে মাঝে রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট মাঝে মাঝে বলছে। এটা কি হচ্ছে? এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি একটা রাজ্যের দায়িত্ব নিয়েছো, তুমি এনকাউন্টার করে লোক মেরে দেবে? বিচার বলে কিছু নেই? তাহলে গণতন্ত্র কেন? পার্লামেন্ট কেন? আইনসভা কেন? সুপ্রিম কোর্ট কেন? বিধানসভা কেন? রাজ্যপাল কেন আছেন? তাদের কোনো দায়িত্ব নেই? আমি কেউ অন্যায় তাকে আমি এনকাউন্টার করে মেরে দেবো? এটা হতে পারে? আর এদেরকে ছাড়া উচিত নয়। আর দ্বিতীয় কথা, যে সংসদ পাস দিয়েছেন তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা দরকার আছে। তার সঙ্গে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন অমিত শাহ, তার ইমিডিয়েটলি তার পদত্যাগ চাইছি আমরা। অন্তত দিয়েছে বিজেপিকে মানুষ ভোট দিচ্ছে ওই এলাকা শুধু রামের নামে। আচ্ছা আপনি বলুন তো, রাম কখনো বলেছে আমি তো হিন্দু, ভগবান বিষ্ণুর অবতার রাম, তা রাম কখনো বলেছে তুমি আমার নামে চাঁদা চাও, আমার নামে টাকা চাও, আমার নামে ভোট চাও? রামের নামে তোমরা মিছিল করতে গিয়ে তোমরা পিস্তল নিয়ে ঘোরো। এই হচ্ছে এরা মানুষ। পারছেন কি পারছে না, কিন্তু খোঁজ যেখানে সারা দেশের প্রতিনিধি যারা রয়েছেন, যারা সংসদ পার্লামেন্টে এমপি যারা, তারা পার্লামেন্টে আইন পাস করার জন্য ওখানে যায় দেশের মানুষের উপকারের জন্য, সেইখানে যদি নিরাপত্তা না থাকে তাহলে দেশে এরকম ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার প্রয়োজন নেই। ওনাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা প্রয়োজন আছে। এ তো বাজে কথা। তো একটা প্রধানমন্ত্রীর সম্পর্কে, দেশের প্রধানমন্ত্রী, আজকে পর্যন্ত ইন্দিরা গান্ধী ছিলেন, বিশ্বে অনেক রাষ্ট্রনেতা আছেন, কোনো রাষ্ট্রনেতার সম্পর্কে তার কোনো চেলা চামুন্ডা, কোনো নেতা, সহযোগী নেতা কেউ এই ধরনের কথা বলে? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, इसका मतलब क्या है? तुम सब कुछ हो, हम सब कुछ बेकार है। ইনাইনি সংবাদে স্বাগত। আমি ফারদিন, আর আমার সঙ্গে রয়েছেন সমাজকর্মী বাদল দেবনাথ। তার সাথেই কথা বলবো রাজ্যের পরিস্থিতি এবং দেশের পরিস্থিতি। গতকাল সংসদে যে ঘটনা ঘটেছে তার যোগ কিন্তু বাংলাতে একাধিক অভিযোগ বিজেপির ওপর আসছে, এই বিষয়ে কথা বলবো। তো যে কারণে আমি বলছি যে দেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি দেশের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, সারা ভারতবর্ষের মানুষের নিরাপত্তা, 140 কোটি মানুষের নিরাপত্তা, তিনি 140 কোটি মানুষের নিরাপত্তা দিতে পারছেন কি পারছেন না। কিন্তু খোঁজ যেখানে সারা দেশের প্রতিনিধি যারা রয়েছেন, যারা সংসদ পার্লামেন্টে এমপি যারা, তারা পার্লামেন্টে আইন পাস করার জন্য ওখানে যায় দেশের মানুষের উপকারের জন্য, সেইখানে যদি নিরাপত্তা না থাকে তাহলে দেশে এরকম ধরনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকার প্রয়োজন নেই। ওনাকে ইমিডিয়েটলি পদত্যাগ করা প্রয়োজন আছে। এত কড়া নিরাপত্তা রয়েছে, সেখানে বিজেপি সাংসদের পাস নিয়ে ঢুকেছে, সেটাও ঠিক আছে, ঢুকেছে, কিন্তু যাওয়ার পরে তার কাছে যে এই যে রং স্প্রে ছিল সেটাও তাতে ধরা পড়লো না। এটা তো জাতীয় নিরাপত্তার বিষয়। তুমি মহামিত্রকে জাতীয় নিরাপত্তা বলে সাসপেন্ড করতে পারো। 2005 সালে কি ঘটনা ঘটেছিল এমপিদের নিয়ে পার্লামেন্টে, সেখানে তুমি সেটাকে ইস্যু করে তুমি মহামিত্রকে সাসপেন্ড করতে পারো, একজন মহিলা সংসদকে। অর্থাৎ কদিন আগে তুমি নতুন সংসদ ভবন করলে, তারপরে তুমি মহিলা আরক্ষণ বিল পাস করলে, মহিলা সংরক্ষণ পাস করার পর একজন মহিলাকে তুমি টার্গেট করলে, আর তার 3 দিন পরেই পার্লামেন্টের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন আসছে, তাহলে কারা বিজেপি একজন সংসদ তার পাস দিয়ে দিলেন, তার বাবাকে চেনেন, তার ছেলেকে পাস দিয়ে দিয়েছেন, তারা ভেতরে ঢুকে গেল তার পার্লামেন্টের মধ্যে। যদি মনে করুন কোনো জঙ্গি যদি ঢুকে যেত, তাহলে একটাও তো এমপি বাঁচত না ওখানে। যে কজন মন্ত্রী এমপি যারা ছিল, সংসদ ছিল, তারা তো কেউ বাঁচত না। যা খুশি তাই হতে পারতো তো। আচ্ছা মনে করুন ওই যে গ্যাসটা ছেড়েছে, কালারিং গ্যাস ছেড়েছে, ওটা যদি গ্যাসীয় পদার্থ কোনো যদি ভাইরাস জাতীয় কিছু হতো, তাহলে কি হতো? পুরো দেশ সর্বনাশ, সারা বিশ্বের কাছে মানে ছিচি পড়ে যেত সারা বিশ্বের কাছে। তুমি সারা বিশ্বে মোদি যে সারা বিশ্বে গিয়ে তুমি বলছো তোমার নিজের ঢাক পেটাচ্ছ বেশি, দেশের প্রচার করছো, নিজের জনপ্রিয়তা তৈরি করছো, মোদি গ্যারান্টি দিচ্ছ, অথচ পার্লামেন্টে দেশের যারা প্রতিনিধি যারা লক্ষ কোটি লক্ষ মানুষের ভোট নিয়ে যারা সংসদে এমপি হয়ে গেছে, তাদের তুমি নিরাপত্তা দিতে পারো না। পরিষ্কার সারা বিশ্ব দেখেছে কালকে যে কিভাবে 4-5টা লোক যারা গ্যালারি থেকে ঝাঁপিয়ে পড়লো, 2জন, বাইরে 4জন ধরা পড়লো, তারা স্মোক গ্যাস ছাড়লো, তারা বুঝিয়ে দিল যে পার্লামেন্টে কোনো নিরাপত্তা নেই। সাধারণ মানুষ যদি, যারা আন্দোলনকারী যদি এই ধরনের দেয়, তাহলে জঙ্গি ঢুকলে কী হতে পারে? 2002 সালে যে ঘটনা ঘটেছিল সেটাই কি আবার ফিরে আসতে চলেছে? আর দিনটা এমনই, যেদিন 13ই ডিসেম্বর ছিল, সেই 13ই ডিসেম্বর প্রতিবাদ করলো। এর বিরাট তদন্ত হওয়ার দরকার আছে, এদেরকে ছাড়া উচিত নয়। আর দ্বিতীয় কথা, যে সংসদ পাস দিয়েছেন তাকে ইমিডিয়েটলি সাসপেন্ড করা দরকার আছে। তার সঙ্গে যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আছেন অমিত শাহ, তার ইমিডিয়েটলি তার পদত্যাগ চাইছি আমরা। অন্তত আমি ব্যক্তিগতভাবে বলছি, যে একজন সমাজকর্মী হিসেবে বলি, সারা দেশ ঘুরি, সেই সমাজকর্মী হিসেবে বলছি অমিত শাহ ইমিডিয়েটলি পদত্যাগ করা দরকার আছে। আর মোদির এই যে গ্যারান্টি মোদি যে অহংকার, আত্মপ্রচার, কোনো জায়গায় কোনো প্রধানমন্ত্রী দেখেছেন? বিশ্বের কোনো প্রধানমন্ত্রী, কোনো রাষ্ট্রনীতি থেকে দেখেছেন রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য, কোনো জনসভায়, কোনো মন কি বাতে বক্তব্য আছে, সবসময় মোদি নিজের কথা বলছে বারবার? কে দেশের কি প্রধানমন্ত্রী? এমন একটা প্রধানমন্ত্রী আমরা পেয়েছি যে নিজের অহংকার, আত্মপ্রচার করতে ব্যস্ত থাকেন।
এরকম প্রধানমন্ত্রী থাকলেই দেশের এই অবস্থা হবে। দেশটাকে শেষ করেছে, না হয়েছে মেক ইন ইন্ডিয়া, না হয়েছে ডিজিটাল ইন্ডিয়া, না হয়েছে হাই স্পিড ট্রেন, না সেমি হাই স্পিড ট্রেন চালাচ্ছে, বেটি বাঁচা বেটি বন্ধ, স্বচ্ছ ভারত অভিযান বন্ধ, গঙ্গা যমুনা সংস্কার হলো না। 2014 ক্ষমতায় আসার আগে বলেছিল 15 লক্ষ করে টাকা দেবে, বছরে 2 কোটির চাকরি, কোনো কিছু হয়নি। আপনি যে যা ঘোষণা করেছে, নোটবন্দি করে দেশটাকে শেষ করেছে, পুরো দেশটা বরবাদ। পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, আবার ভোট আসতে পেট্রোল দাম কমাবে, ভোট চলে যাবে, আবার পেট্রোল ডিজেলের দাম বেড়ে যাবে, মানুষ না খেতে পেয়ে মরছে। আজকে সারা দেশ জুড়ে ফ্রিতে রেশন দিতে হবে, বাংলা রেশন কেন? তুমি কর্ম দিতে পারছো না, কাজ দিচ্ছ না, কোনো কিছু দিতে পারছো না, আর তুমি ব্যবসা দিতে পারছো না মানুষকে। তুমি সারা 140 কোটি মানুষকে বিপদে করছো, আর সেইখানে দাঁড়িয়ে আজকে তোমার পার্লামেন্টে যদি এরকম পরিস্থিতি হয়, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যতে যা হওয়ার হবে। দেশে এই প্রধানমন্ত্রী থাকলে আগামী 2024 तो मुमकिन है। এ তো বাজে কথা। তো একটা প্রধানমন্ত্রীর সম্পর্কে, দেশের প্রধানমন্ত্রী, আজকে পর্যন্ত ইন্দিরা গান্ধী ছিলেন, বিশ্বে অনেক রাষ্ট্রনেতা আছেন, কোনো রাষ্ট্রনেতার সম্পর্কে তার কোনো চেলা চামুন্ডা, কোনো নেতা, সহযোগী নেতা কেউ এই ধরনের কথা বলে? মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, इसका मतलब क्या है? तुम सब कुछ हो, हम सब कुछ बेकार है। মানে দেশের প্রধানমন্ত্রী, দেশের রাজা। ভারতীয় সংস্কৃতিতে ভারতবর্ষের যিনি প্রধানমন্ত্রী তাকে আমরা দেশের রাজা বলে আমরা জানি। আর সেই রাজা যদি, তার আচরণ যদি এই ধরনের হয়, অহংকারী রাজা হয়, তাহলে তো 140 কোটি মানুষ তো না খেয়ে মরবেই। করোনার সময় 18 দিনে একটা রাজা, দেশের রাজা, সে বলছে 18 দিনে আমরা করোনা ধ্বংস করে, কুরুক্ষেত্রে যত 18 দিনে শেষ হয়েছে, আমরা 18 দিনের মধ্যে করোনাকে ধ্বংস করব। থালি বাজা, তালা বাজা, দিয়া জ্বালা মারি। কোনো সাধু সন্ত এই কথা বলতে পারে না যে এই সময় করোনা যে ভাইরাস এসেছে, আমি প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে, থালা বাজিয়ে, বাজি ফাটিয়ে করোনাকে তাড়িয়ে দেবো, এটা হতে পারে। যা আবার তাই হয়েছে। পথে ঘাটে, রাস্তায়, ট্রেনে, বাসে, রেল লাইনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়েছে, গঙ্গায়, নদীতে লাশ ভাসছে। এ দেশের প্রধানমন্ত্রী। আর সেই প্রধানমন্ত্রী আর বিরোধীদের ভুলের জন্য আজকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান ক্ষমতায় এসে গেল। রাজস্থানে প্রতি বছর 5 বছর পরিবর্তন হয়, কেরলে পরিবর্তন হয়, মধ্যপ্রদেশে নিজেদের দোষের জন্য আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। বিজেপিকে মানুষ ভোট দিচ্ছে ওই এলাকা শুধু রামের নামে। আচ্ছা আপনি বলুন তো, রাম কখনো বলেছে আমি তো হিন্দু, ভগবান বিষ্ণুর অবতার রাম, তা রাম কখনো বলেছে তুমি আমার নামে চাঁদা চাও, আমার নামে টাকা চাও, আমার নামে ভোট চাও? রামের নামে তোমরা মিছিল করতে গিয়ে তোমরা পিস্তল নিয়ে ঘোরো। এই হচ্ছে এরা মানুষ। এরা যারা ধর্মের কথা বলে, এরা মেকি ধর্ম, অর্থাৎ ধর্মটা কি এরা আদৌ জানে না। এদের অনেক শিক্ষা নেওয়ার দরকার আছে। যারা আরএসএস পন্থী যারা আছেন, তারা যারা আরএসএস থেকে লোক পাঠাচ্ছেন, কিন্তু যে সন্ত্রাস, যে দাঙ্গা, যে অত্যাচার, যে খুন, যে দলিতের উপর খুন, আপনি বলুন উত্তরপ্রদেশে একজন এমন একটা মুখ্যমন্ত্রী এসছে, তিনি আবার নাথ সম্প্রদায়, যোগী আদিত্য যোগীনাথ, নাথ সম্প্রদায়ের লোক, বুলডোজার চালাচ্ছে, এনকাউন্টার করছে, লোক মেরে দিচ্ছে, খুন হয়ে যাচ্ছে মানুষ। কেউ কিছু বলার নেই, না সুপ্রিম কোর্ট বলছে, না হাইকোর্ট বলছে, কোনো বিচার নেই, কোনো কিছু নেই। হাইকোর্ট মাঝে মাঝে রায় দিচ্ছে, সুপ্রিম কোর্ট মাঝে মাঝে বলছে। এটা কি হচ্ছে? এটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, তুমি একটা রাজ্যের দায়িত্ব নিয়েছো, তুমি এনকাউন্টার করে লোক মেরে দেবে? বিচার বলে কিছু নেই? তাহলে গণতন্ত্র কেন? পার্লামেন্ট কেন? আইনসভা কেন? সুপ্রিম কোর্ট কেন? বিধানসভা কেন? রাজ্যপাল কেন আছেন? তাদের কোনো দায়িত্ব নেই? আমি কেউ অন্যায় তাকে আমি এনকাউন্টার করে মেরে দেবো? এটা হতে পারে? আর যদি এনকাউন্টার মাত্র, তার প্রমাণটা কোথায়? লোক কোথায়? তুমি বাস্তব প্রমাণটা মানুষের কাছে তুলে ধরো, এই লোকটা এই করেছে। কিছুই না। হ্যাঁ, অনেক উত্তরপ্রদেশে আমি জানি, বাংলা বিহার থেকে উত্তরপ্রদেশের খুন রাজনীতি মানে সবচেয়ে ভয়ঙ্কর। সেখানকার রাজনীতি বা সারা ভারতবর্ষে, কারণ বিশ্বে কোথাও এই ধরনের রাজনীতি হয় না। উত্তরপ্রদেশে জাত পাত, খুন, রাজনীতি, দলিত উপর অত্যাচার, প্রতিদিন ধর্ষণ। দিল্লিতে তুমি একজন মুখ্যমন্ত্রী অরবিন্দ, তাকে তুমি পুলিশের কোনো দায়িত্ব তোমার নেই, গভর্নর কোনো পরিচালনা করছে। একজন মহিলা রাত্রিবেলা বেরিয়েছে, সাংবাদিক, তাকে মেরে দিয়ে চলে যাচ্ছে, 11 কিলোমিটার হিস্ট্রিতে নিয়ে চলে যাচ্ছে। প্রতিদিন দিল্লিতে ধর্ষণ, প্রতিদিন গুজরাটে ধর্ষণ, প্রতিদিন রাজস্থানে ধর্ষণ। এইখানে সে বাংলায় বলে, বাংলা হচ্ছে বাংলার কালচার, কৃষ্টি কালচার। এই যে অমিত শাহ, মোদি এসেছে না, এদের একটা টার্গেট বিজেপির। শ্যামাপ্রসাদের নামটা নেয়, শ্যামাপ্রসাদের নামে বিজেপিটা টিকে রেখেছে। কিন্তু বাংলার সংস্কৃতি কিভাবে বদনাম করতে হবে, বাংলার কৃষ্টি কালচার কী করে বদনাম করতে হবে, নিজেদেরকে এই যে নেতাজি সুভাষচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এই যে রামকৃষ্ণ পরমহংসদেব, এই যে কাজী নজরুল ইসলাম, এই যে বিভিন্ন বড় ঋষি অরবিন্দ, এই যে প্রচুর রাজা রামমোহন রায়, প্রচুর মুনি ঋষি, এত মুনি ঋষি, এত নেতা, এত রাষ্ট্রনেতা, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে বিরাট যে একটা জায়গা, এই সংস্কৃতির সারা বিশ্বের কাছে। এই যে দিদি এসে দুর্গা কার্নিভাল করে দিল, দুর্গা কার্নিভাল আগে ছিল না?
উনি নাম দিয়েছেন দুর্গা, আগে বলুন তো আমরা পাড়ায় পাড়ায় ভাসান হতো না, দুর্গাপূজা দশমীর পরে ভাসান হতো না, প্রত্যেক এলাকায় এলাকা হতো না, সেটাকে একটা জায়গা বড় দুর্গাপূজা একটা জায়গায় নিয়ে এসেছে রাষ্ট্র, সারা বিশ্ব থেকে একটা পুরস্কার, বিশ্ব থেকে পুরস্কার আসছে, বিশ্বের লোকরা বলছে বাহ এখানে দারুণ একটা জিনিস হচ্ছে, এটা পছন্দ হচ্ছে না। বাংলার সংস্কৃতিকে এরা পছন্দ করে না, কারণ ওই জায়গায় এরা কোনোদিন পৌঁছতে পারবে না। সেই জন্য কী করে বাঙালি এবং বাঙালি সংস্কৃতিকে নষ্ট করা যায় সেই চেষ্টা কিছু হিন্দিভাষীদের মধ্যে আগাগোড়াই ছিল, যার জন্য নেতাজিকে কখনো ওরা মেনে নিতে পারেনি। এরকম বাংলার অনেক মুনিষে যারা আজও পর্যন্ত তারা মেনে নিতে পারেনি, ক্ষুদিরামকে এরা মেনে নিতে পারেনি। এরা ওখানে যখন এখানে আসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা বলবে, আবার ঈশ্বরচন্দ্র বেদী, ঈশ্বরচন্দ্র মূর্তি ভাঙার ব্যবস্থাও এরা করে দেবে। এই হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, আর এই হচ্ছে বিজেপি। আর সেই বিজেপির হাতে যদি দেশ যদি নেতৃত্বে থাকে, যা হওয়ার তাই। যারা ভোট দিচ্ছেন তারা চিন্তা ভাবনা করে ভোট দিচ্ছেন, কিন্তু যারা ক্ষমতায় আছেন তাদের উচিত এই 140 কোটি মানুষের সুযোগ সুবিধা কীভাবে পৌঁছে দেয়, তাদের নিরাপত্তা কী করে দেওয়া যায়, সারা বিশ্বের কাছে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়া। শুধু জিডিপি বাড়লে হবে না, বিশ্বের কাছে নিজের আত্মপ্রচার করলে হবে না, নিজের জনপ্রিয়তা শুধু তৈরি করলে হবে না, দেশের জনপ্রিয়তা চাই। দেশ কোথায় কখন পৌঁছাবে, দেশ কোথায় যায়, দেশ ভারত বিশ্বের মধ্যে 1 নম্বর কীভাবে হবে, আমার সেই জায়গাটা চাই। তুমি যে জায়গা পথ দেখাচ্ছ এই পথের মধ্যে দিয়ে আগামী দিনে আমার সন্দেহ পার্লামেন্টে এটা একটা রেকি হয়ে গেছে, এরপর বড় কোনো ঘটনা ঘটতে চলেছে। নালে এই ধরনের নতুন সংসদ ভবনে যাওয়া যায় কি না, নিরাপত্তা বিঘ্নিত করা যায় কি না, এটা একটা বিরাট বড় চক্রান্ত। আমার মনে হয় কোনো আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে, তার একটা রেকি হলো। আগামী ভবিষ্যতে মোদি এবং স্বরাষ্ট্র দপ্তর যদি, প্রতিরক্ষা দপ্তর যদি সাবধান না হয়, তাহলে বিপদ অবধারিত।